নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি। ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি একটা এমন ছত্রাক যেটা সারা বিশ্বব্যাপী আম চাষিদের মাথা ব্যথার কারণ। ম্যাঙ্গো অ্যানথ্রাকনোজ ডিজিজের পরেই অর্থাৎ কোলাটোট্রিকাম গ্লিওস্পোরিওইডিস ছত্রাকের পরেই এই ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমির স্থান আমের ক্ষয় সাধনে। সারা বিশ্বব্যাপী এমন কোনো জায়গা বাদ নেই যে জায়গাতে এই ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি তার হানা বসায়নি। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমির সমস্ত কিছু বলবো, সিমটমস, প্রিভেনশন, কিওর সব কিছু বলবো। শুরু করা যাক আজকের এক্সক্লুসিভ এপিসোড ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি। আমি সিমটমসে পরে আসছি, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া যাক। 1945 সালে ভারতবর্ষে প্রথম ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমির সন্ধান পাওয়া যায়। মুখার্জি এবং দত্ত এই দুজন সায়েন্টিস্ট এর অস্তিত্ব সম্বন্ধে প্রথম বলেন। তারপর থেকে এইটা নিয়ে প্রভূত রিসার্চ হয়েছে। ইনফ্যাক্ট আজ 2025 সালেও ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি নিয়ে কাজ চলছে পৃথিবীর সমস্ত জায়গাতে। পৃথিবীতে সবচেয়ে বেশি ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি অর্থাৎ ডাইব্যাক ডিজিজ বা গামোসিস ডিজিজ বা উইল্টিং ডিজিজ বা ডিক্লাইন ডিজিজ দেখতে পাওয়া যায় ভারতবর্ষের উত্তরপ্রদেশের মোরাদাবাদে। তারপরে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় আরবে, তারপরে ঘানা, নাইজেরিয়া এবং বাংলাদেশ, পাকিস্তান এগুলোতে পরপর পরপর আছে। তো এই ছত্রাকটা কি করে, কেন এটা ইম্পর্টেন্ট, এবারে এর কিছু ক্যারেক্টারিস্টিক্স বলে দেওয়া যাক। এই ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি নামক ছত্রাকটা আম গাছ যখন ছোট থাকে তখন থেকে আম গাছ পরিণত হয়ে যায় তখন পর্যন্ত এ ক্ষয় সাধন করে। ছোট চারাতে ডাইব্যাক, বড় গাছে ডাইব্যাক আস্তে আস্তে শুকিয়ে 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 চলে আসবে। প্রথম সিমটম হিসাবে ডাইব্যাক আমরা দেখতে পাই যখন এই ছত্রাকটা লাগে। তারপরে আস্তে 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 একটা পুরো ডাল নষ্ট হয়ে যায়, জ্বলে যায়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো উইল্টিং ডিজিজ। তারপরে আস্তে আস্তে সেই ডাল থেকে আরো নিচের দিকে ছত্রাকটা চলে যায়, তখন কি হয়, তখন বার্ক স্প্লিটিং হয়, অর্থাৎ কাণ্ডের গায়ে যে বার্ক থাকে সেই বার্ক গুলো এরকম ফেটে 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 যায়। তারপরে কি হয়, সেই ফাটা জায়গা থেকে আঠা বেরোয়, তাকে আমরা গামোসিস বলে থাকি। তারপরে কি হয়, পুরো গাছটাই আস্তে 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 মরে যায়, অর্থাৎ ম্যাঙ্গো ডিক্লাইন ডিজিজ। এতগুলো রোগ শুধু গাছের ভেজিটেটিভ দশাতে করে, এছাড়াও কিন্তু ফলের যে রোগ স্টেম এন্ড রড ডিজিজ, আমি আগে ডিজিজ আলোচনা করেছিলাম, সেই স্টেম এন্ড রড ডিজিজ ও কিন্তু এই ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি করে থাকে। তার ফলে পরিণত ফল নষ্ট হয়ে যায়, তার স্টোরেজ লাইফ অনেক কমে যায়। আমি এই ভিডিওটার নাম ম্যাঙ্গো গামোসিস ডিজিজ দিতে পারতাম, উইল্টিং ডিজিজ দিতে পারতাম, ডিক্লাইন ডিজিজ দিতে পারতাম, বার্ক স্প্লিটিং দিতে পারতাম, স্টেম এন্ড রড দিতে পারতাম, কিন্তু আমি এই ভিডিওটার নাম দিচ্ছি ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি ইনফেস্টেশন ইন ম্যাঙ্গো। তার কারণ এই একটা ছত্রাকের জন্যই এতগুলো রোগ হয়ে থাকে। আগেও বলেছি কোলাটোট্রিকাম গ্লিওস্পোরিওইডিস দ্বারা হওয়া আমের রোগ অর্থাৎ অ্যানথ্রাকনোজের পরেই কিন্তু এর স্থান আমের ক্ষয় সাধনে। এইবারে চলে আসবো কি করে এটা ছড়ায়। কি করে এটা ছড়ায় যদি না জানেন তাহলে একে কন্ট্রোল করা খুব কঠিন আপনার জন্য। কি করে ছড়ায় মনে রাখতে হবে, এর বিভিন্ন দশা বিভিন্ন সময় আম গাছে আক্রমণ করে। ডাইব্যাক কখন হতে পারে, ডাইব্যাক সাধারণত হয়ে থাকে বর্ষার পরে পরে। দেখবেন ডাল বেরিয়েছে, সেই ডালটা আস্তে 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 শুকিয়ে যাচ্ছে। বা যখন আমরা গাছের ট্রেনিং প্রুনিং করি, সেই ট্রেনিং প্রুনিং এর পরে সেই কাটা জায়গাটা আস্তে 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 শুকিয়ে যাচ্ছে, তলার দিকে খয়েরি হলুদ তারপরে সবুজ আস্তে আস্তে, তো আস্তে আস্তে নিচের দিকে শুকাতে শুকাতে যাচ্ছে এইটা। দ্বিতীয়, যখন
এই রোগটা আনট্রিটেড থাকে, যখন এই জায়গাতে ডাইব্যাক হওয়া শুরু হয়েছে আমরা সেটাকে ট্রিটমেন্ট করিনি, তখন এ কিন্তু আস্তে আস্তে তলার দিকে চলে আসবে এবং পুরো ডালটাকে নষ্ট করে দেবে, পুরো ডালটা শুকিয়ে যাবে। দূর থেকে দেখলে মনে হবে একটা ডাল ঝলসে গেছে, উইল্ট হয়ে গেছে, একটা পুরো ডাল ঝলসে শুকিয়ে গেছে, একটা সুন্দর গাছ মাঝখানে 2-3টে ডাল পুরো শুকনো। ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি। এর পরের স্টেপে গাছে কি করবে, এই যখন তলায় চলে আসবে, তলার যে বার্ক, যে ছাল, সেই ছালটাকে ফাটাতে শুরু করবে। সেই ছালে সম্পূর্ণ রকম ভাবে নিউট্রিশন যাবে না, তার ফলে ছালগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই জন্য সেই ফাটা অংশটাতে অনেক পোকা বাসা বাঁধবে। তারপরে কি হবে, সেইখান থেকে আঠা বেরোবে, গামোসিস হবে। তো এই গামোসিস ডিজিজটা আমরা দেখতে পাই ইন জেনারেল কেসে শীতের মাঝামাঝি, অর্থাৎ জানুয়ারির 15 তারিখ থেকে জানুয়ারির 20 তারিখ 30 তারিখের মধ্যে, অনেক জায়গায় ডিসেম্বরেও হতে পারে। সবচেয়ে বেশি গামোসিস আমরা দেখতে পাই, দেখবেন গাছ থেকে আঠা বেরোতে শুরু করছে। কি করে ছড়াচ্ছে, কি করে ছড়াচ্ছে এই এতগুলো ডিজিজ, কি করে ছড়াচ্ছে? ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি এক্সক্লুসিভলি সয়েল বর্ন প্যাথোজেন, অর্থাৎ মাটি থেকে এর এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায় মাটির দ্বারাই। একটা গাছ টবে হয়েছে, তাতে গামোসিস রয়েছে, বা তাতে ডাইব্যাক হচ্ছে, বা সেই গাছটা পুরোটা নষ্ট হয়ে গেছে, ডাইব্যাক হয়ে পুরোটা উইল্ট হয়ে গেছে, ম্যাঙ্গো ডিক্লাইন ডিজিজ, পুরো গাছটাই নষ্ট হয়ে গেছে। সেই মাটিটাতে যদি আপনি আবার গাছ বসান, তাহলে পুনরায় সেই নতুন গাছটাতেও কিন্তু আবার এই ছত্রাক আক্রমণ করবে, অর্থাৎ ওই মাটিতে থেকে যাচ্ছে। অন্যান্য ছত্রাকের ক্ষেত্রে কিন্তু সাধারণত তারা মাটিতে বংশবিস্তার করে না এবং মাটিতে তার প্যাথোজেনোসিটি থাকে না, সাধারণত সুপ্ত অবস্থায় থাকতে পারে, কিন্তু ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি মাটিতে অ্যাক্টিভ থাকে। তাই জন্য যে টবে গাছ মারা যাবে সেই টবের মাটি অন্তত 1 বছর শোধন না করে ব্যবহার করবেন না। শোধন করার প্রক্রিয়া আমি পরে বলছি, তার আগে বলে নিই। তো সয়েল বর্ন দ্বিতীয় কি থেকে ছড়াতে পারে, একটা ডাল কাটছেন, সেই ডালে গামোসিস ডিজিজ রয়েছে বা সেই ডালে ডাইব্যাক ডিজিজ রয়েছে, একটা সিকেচার দিয়ে প্রুনার দিয়ে আপনি সেই ডালটা কাটলেন, সেই প্রুনারটা নিয়ে গিয়ে অন্য একটা জায়গাতে অন্য একটা গাছ কাটলেন, তারও কিন্তু ডাইব্যাক হওয়া শুরু হবে। এই দুটো মেন মোড অফ ট্রান্সমিশন, এই দুটো মেন মোড অফ ট্রান্সমিশন দেখবেন যে সমস্ত জায়গাতে, যে সমস্ত বাগানে একটা একটা বিশাল বিশাল গাছ মরে গেছে, পুরো শুকিয়ে গেছে, বা তলা থেকে আঠা বেরোচ্ছে, সেই সমস্ত বাগানে আপনি খোঁজ নিলে জানতে পারবেন তারা ওই বাগানে জল ভাসিয়ে দেয়, প্লাবিত করে দেয়। পুরো বাগানে জল দেওয়ার জন্য জল চালু করে, মেশিন দিয়ে হোক বা নদী থেকে হোক, যেখান থেকে পুরো বাগানটা জলে ভেসে যায়। তার ফলে কি হয়, এক জায়গার প্যাথোজেন আরেক জায়গায় চলে যায়, তাই একটা গাছ থেকে আরেকটা গাছে ছড়িয়ে পড়ে। এই জল দ্বারা প্লাবিত করে দেওয়া জমি, এটা কিন্তু খুব বাজে প্র্যাকটিস আম গাছে জল দেওয়া। আমি আস্তে আস্তে বলবো এগুলো সম্বন্ধে। তো এই সাধারণত এই 3টে প্রক্রিয়াতে এই প্যাথোজেন ছড়িয়ে থাকে। সয়েল বর্ন সবার প্রথম মাটি থেকে ছড়ায়, 2 নম্বর ইনফেক্টেড সিকেচার বা ইনফেক্টেড গার্ডেনিং টুল থেকে। একটা গাছে গামোসিস হয়েছে, সেই গাছের গোড়াটা আপনি উস্কাচ্ছেন, সেই গাছের গোড়াটা খোঁচাচ্ছেন, সেই টুলটা নিয়ে অন্য একটা গাছের গোড়া খোঁচাচ্ছেন, তাহলে সেই গাছ থেকে এই গাছে কিন্তু এই ছত্রাক চলে আসবে এবং সেই ইনফেস্টেশন দেখাবে। এইবারে আমি বলবো এটা কি কি কারণে ছড়ায়। মাধ্যমগুলো বললাম, কারণ আগেই বললাম। কারণ হিসাবে সবার প্রথম ইনফেক্টেড মাটি ব্যবহার করা। ইনফেক্টেড মাটি ব্যবহার করা, যে সমস্ত জায়গাতে গামোসিস হচ্ছে, যে সমস্ত জায়গাতে ডাইব্যাক হচ্ছে, সেই সমস্ত গাছের নিচের মাটি আপনারা ব্যবহার করবেন না। 2 নম্বর, একই টুল বিভিন্ন গাছে ব্যবহার করা স্যানিটেশন ছাড়াই। একটা গাছে গামোসিস হয়েছে, একটা গাছে ডাইব্যাক হয়েছে, সেই গাছ কাটলেন, সেই গাছের গোড়া কুপালেন, সেই টুল নিয়ে অন্য গাছের গোড়া কুপালেন বা অন্য গাছ কাটলেন, তাহলে সেই গাছে ছড়াবে। 3 নম্বর, যখন আমরা গাছ প্রতিস্থাপন করি, একটা টব থেকে 8 ইঞ্চির টব থেকে 12 ইঞ্চির টবে প্রতিস্থাপন করব, তখন কি হয়, অনেকে শিকড় কাটেন, শিকড় জমাট বেঁধে যায় টবে, তাই শিকড় কেটে আবার বসান। শিকড় কাটাটা ভালো প্র্যাকটিস, কিন্তু
যদি আপনার যে টা দিয়ে কাটছেন, যে টুল দিয়ে কাটছেন, সেই ছুরি বা সেই চাকুতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকে, তাহলে কিন্তু সেই শিকড় থেকে প্যাথোজেন গাছে চলে যায়। 2 নম্বর, ধরুন আপনি একটা গাছের শিকড় কাটলেন এবং সেই শিকড়টা, সেই টুলটা আপনার ঠিক ছিল, সেই টুলে কোনো রকম কোনো ইনফেস্টেশন ছিল না, আপনি টবে লাগালেন, পরে শীতকালের আগে ধরুন এটা আপনি করলেন, শীতকালে কি হয়, ইমিউনিটি গাছের একদম তলানিতে থাকে, তখন কিন্তু সেই কাটা শিকড়গুলো থেকে বাইরে থেকে ছত্রাক এসে আক্রমণ করবে এবং গাছে গামোসিস দেখা যাবে বা অন্যান্য ছত্রাক ডিজিজ দেখা যাবে। পরের পয়েন্ট, আমরা সাধারণত কি করি, সাধারণত গাছে ছত্রাকনাশক ব্যবহার করি বারবার বারবার বারবার, একই ছত্রাকনাশক, তার ফলে রেজিস্ট্যান্সি তৈরি হয় ছত্রাকের উপরে, তাই বিভিন্ন ধরনের ছত্রাক আক্রমণ করে, সেই ছত্রাকনাশক আর কাজ করে না। এবং আমরা মাটির দিকে বেশি খেয়াল দিই না, মাটিতে কোনো রকম ছত্রাকনাশক দিই না, সাধারণত দেওয়া উচিত নয়, কিন্তু এখানে একটা কিন্তু, মাটিতে কিছু বায়ো ফাঙ্গিসাইড দেওয়া দরকার আছে, যারা এই ক্ষতিকারক ছত্রাকগুলোকে মেরে দেয়। সেরকম ফাঙ্গিসাইডের নাম আমি পরে বলবো, সেরকম ছত্রাকনাশকের নাম, বায়ো ছত্রাকনাশকের নাম আমি পরে বলবো। পরের পয়েন্ট হিসাবে, অতিরিক্ত ভেজা ভেজা জায়গাতে এই ছত্রাক কিন্তু খুব সুন্দরভাবে বংশ বিস্তার করতে পারে, তাই গাছের গোড়াতে যখন জল দেবেন তখন এইটা মাথায় রাখতে হবে, গাছের গোড়াতে যেন জল না জমে থাকে। বিশেষ করে আম গাছ জমা জল পছন্দ করে না, আম গাছের মাটিটা একটু কাদা কাদা ভাব থাকলে ঠিক আছে, কিন্তু বেশি এঁটেল মাটি যদি হয়, জল জমে থাকছে, তাহলে সেই গাছে কিন্তু গামোসিস হবেই হবে। পরের পয়েন্ট, যখন আমরা একটা গাছ নার্সারি থেকে কিনে আনি, তখন বড় গাছটাই আমরা পছন্দ করি, সবচেয়ে ঝাঁকড়া গাছই পছন্দ করি, আর বেশিরভাগ নার্সারিতে কি হয়, গাদাগাদি করে আম গাছ রাখে, বেশিরভাগ নয়, 99.999999% নার্সারিতেই গাদাগাদি করে গাছ রাখে। তার ফলে একটা জায়গাতে যখন গাদাগাদি করে গাছ রাখা হচ্ছে, তার তলাতে ভর্তি প্যাথোজেন, আমি বলেছি সূর্যালোক যদি না পৌঁছায়, কোনো ফাঙ্গিসাইড কোনো কিছুতে কোনো কাজ হয় না, তো সেখানে ভর্তি ফাঙ্গাস রয়েছে, ভর্তি ব্যাকটেরিয়া রয়েছে। এইবারে একটা ঝাঁকড়া গাছ আপনি ওখান থেকে তুললে কি হলো, তলার শিকড় কাটলো, সেই শিকড় কাটলো কোন জায়গাতে কাটলো, যেখানে প্যাথোজেন ভর্তি গাদাগাদি করে গাছ আছে, সেখান থেকে আপনি একটা গাছ তুললেন, শিকড়টা কাটলো, সেইখানের ছত্রাকটা শিকড়ে চলে এলো। তাই গাদাগাদি করে যেখানে গাছ আছে নার্সারিতে, সেখান থেকে গাছ কিনবেন না, সেই জায়গা থেকে গাছ তুললে সঙ্গে সঙ্গে শিকড়টা কাটবে। আবার অনেকে বলবেন আমাকে যে আমাদের শিকড় কাটে না, আমরা তলায় পলিথিন বিছাই। আবার অনেকে বলবেন যে আমরা হাঁড়িতে গাছ করি, ভাঁড়ে গাছ করি, তার ফলে শিকড় নিচে যায় না। অবশ্যই নিচে যায়, হাঁড়ির ফুটো দিয়ে বা ভাঁড়ের ফুটো দিয়ে নাও যেতে পারে, ওপর দিয়ে যায়। যারা প্লাস্টিকের ওপর করছেন, তাদের শিকড় না যাওয়ার জন্য, গাছ এত বড় হয়ে গেছে, শিকড় এইটুকুটুকু রয়ে গেছে, তাদের ইমিউনিটি কম থাকে, সেক্ষেত্রেও ছত্রাক লাগে। তাই যে সমস্ত নার্সারিতে গাদাগাদি করে এত লম্বা গাছ এইটুকু ছোট্ট পটে রয়েছে, সে সমস্ত গাছ কিনবেন না, সেগুলো থেকে প্রভূত সম্ভাবনা থাকে গাছে গামোসিস হওয়ার। এবং একবার গামোসিস তৈরি হলে, যদি শীতকালের দিকে একবার গামোসিস তৈরি হয় বাচ্চা গাছে বা ডাইব্যাক ডিজিজ তৈরি হয়, তাহলে কিন্তু তাকে বাঁচানো খুব কষ্টসাধ্য হয়ে যায়। 200 টাকার গাছে 2000 টাকার সার্ভিস দিতে হবে আপনাকে, তাহলে যদি বাঁচাতে পারেন। এতগুলো পয়েন্ট বললাম, এইগুলো মাথায় রাখবেন, এই পয়েন্টগুলো মাথায় রাখলে আপনার গাছে গামোসিস হবে না, এবং গামোসিস যাতে আপনার বাগানে না হয় সেদিকটাই আপনাকে খেয়াল রাখতে হবে। গামোসিস একবার হয়ে গেলে তাকে ট্রিটমেন্ট করা খুব কঠিন, তার ট্রিটমেন্ট, তার কিওর করা খুব কঠিন, তার পেছনে আপনাকে অনেক অর্থ ব্যয় করতে হবে। এবং আপনারা যারা ছাদে বাগান করছেন তাদের জন্য তো ঠিক আছে, যারা বিশাল বিশাল অর্কাড করছে তাদের জন্য একদমই ঠিক নেই, তাদের ক্ষেত্রে প্রচুর টাকা খরচ হয়। এখানে অনেকে বলবেন কপার অক্সি ক্লোরাইড দিয়ে দিলে তো ঠিক হয়ে যায়, একদমই নয়, আমি তার উদাহরণ আপনাদেরকে দেখাবো। এবার চলুন কিছু গামোসিসের, ডাইব্যাকের, ডিক্লাইনের উদাহরণ দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি, তারপর আমি চলে আসবো ট্রিটমেন্টে। এবারে আমি আপনাদেরকে দেখাবো এর সিমটমস গুলো হাতে কলমে।
প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ আগেও বলেছি আমি, সবার প্রথমে এ ডাইব্যাক করা শুরু করবে ডালের একদম ওপর থেকে আস্তে আস্তে তলার দিকে শুকাতে শুকাতে যাবে। তাই প্রথমে ডাইব্যাক হওয়ার জাস্ট ইনিশিয়েশনটা দেখাবো, তারপরে পুরো ডালটা নষ্ট হয়ে গেছে দেখাবো, তারপরে উইল্টিং দেখাবো, তারপরে বার্ক স্প্লিটিং দেখাবো, এবং সবচেয়ে সিভিয়ার ফর্ম অফ ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি ইনফেস্টেশন অর্থাৎ গামোশিস সবার শেষে দেখাবো। তো শুরু করা যাক প্রথমে টিপ ডাইব্যাক থেকে। মাথায় রাখতে হবে, যখন ম্যাচিওর ডাল আস্তে আস্তে শুকাতে থাকবে তখনই কিন্তু সেটা ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি নামক ছত্রাকের জন্য হয়েছে বলে মনে করা যেতে পারে। যদি ইম্যাচিওর ডাল বা একদম সদ্য বেরোনো ডাল শুকাতে শুরু করে তাহলে কিন্তু সেটা কোলাটোট্রিকাম গ্লিওস্পোরিওইডিস অর্থাৎ অ্যানথ্রাকনোজ ডিজিজের জন্য হতে পারে। তাই একটা ম্যাচিওর ডাল যেটা প্রুন করার পরে সেখান থেকে ডাইব্যাক হওয়া শুরু হয়েছে, অর্থাৎ আমরা প্রুনের পরে হয় অ্যান্টিফাঙ্গাল লাগাইনি বা যেটা দিয়ে প্রুন করেছি সেই প্রুনারটা ইনফেক্টেড ছিল, তাতে প্যাথোজেন ছিল। তো ইনিশিয়েশন দেখানো যাক। দেখুন এইটা ডাইব্যাক ডিজিজ দেখতে পাচ্ছেন, ওপর থেকে আস্তে আস্তে কালো হয়ে গেছে, তার তলায় হলুদ অংশ, তার তলাতে সবুজ অংশ। এই যে হলুদ অংশ, এই অংশটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, এটাও কিন্তু থাকবে না। প্রথমে দেখতে পাচ্ছেন, এবার এটা কোনখান থেকে কাটবো সেটা আমি পরে আসছি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনিশিয়েশন, জাস্ট ডাইব্যাক হওয়া শুরু হয়েছে। এই ক্ষেত্রে মাথায় রাখবেন, আবারও বলছি, ম্যাচিওর ডালে এই কাটা অংশে দেখতে পাবেন, বা যে সমস্ত ডালে ফল হয়ে গেছে সেই ফল হওয়ার পরে দেখবেন আস্তে আস্তে হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, ফলের বোঁটা যেখানটা সেটা আপনি তুলে নিয়েছেন ফলটাকে, ওই বোঁটার জায়গাটা থেকে ইনফেকশন গাছে চলে যায়, যেটা আমে এলে স্টেমেন রট, ডালে গেলে ডাইব্যাক। সেই ম্যাচিওর ডাল, বারবার বলছি, ম্যাচিওর ডালে ডাইব্যাক হলে সেটা ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমির জন্য হয়েছে বলেই আমরা মনে করব। তো এটা হচ্ছে জাস্ট শুরু হয়েছে রোগ, এরপরে দেখবো আমরা এর পরের স্টেপে কি করবে এ গাছে। দেখুন এইবারে ডাইব্যাকটা, এটা যদি আনট্রিটেড থাকে, এটা যদি কোনো ট্রিটমেন্ট না করি তাহলে গাছে কি হতে পারে, ছোট চারা গাছে এবং একটু বড় গাছে এবং তার থেকেও বড় গাছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। প্রথমে চারা গাছে দেখানো যাক। দেখুন এই গাছটাতে ডাইব্যাক হয়েছে, এইখান থেকে রোগ হওয়া শুরু হয়েছে, সেটাকে আমি কাটিনি, আস্তে আস্তে দেখুন তলা অবধি শুকাতে শুকাতে যাচ্ছে। এই যে গাঁটগুলো, যে রিংগুলোতে ইমিউনিটি পাওয়ার অনেক বেশি থাকে, তাই রিং এর কাছে এসে অনেক সময় আটকে যেতে পারে, এখানে আটকে গেছে, এরকমটা হতে পারে, অটোমেটিক ডিক্লাইন হয়ে এখান থেকে ডাল বেরোচ্ছে, এই ডালটা নষ্ট হয়ে যাবে। আবার গাছের ইমিউনিটি যদি লো থাকে তাহলে আস্তে আস্তে এই রিংটা ভেদ করে তলায় চলে যাবে। যেরকম দেখুন এই রিংগুলো সমস্ত ভেদ করে তলায় চলে এসেছে, দেখুন এই রিংগুলো সমস্ত ভেদ করে তলায় চলে এসছে, এই রিংটার কাছে এসে ডিজিজটা ডিক্লাইন হয়েছে। এর ক্ষেত্রেও দেখুন ডাইব্যাক আস্তে 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 হয়েছে, কিন্তু গাছ নিজে ঠিক করে নিয়েছে। দেখুন ডাল বেরোচ্ছে, নতুন মুকুল বেরোচ্ছে, তো এইখানে এসে সুপ্ত অবস্থায় রয়ে গেছে। এরকমটা নয় যে এখানেই রয়ে যাবে, এটাকে যদি না কাটি তাহলে কিন্তু আবার এই তলাতে এই ইনফেকশন ছড়াতে পারে। কি করে কাটবো, কোথায় কাটবো সেটা আমি দেখাবো আস্তে আস্তে। এইগুলো দেখলেন সেমি ম্যাচিওর গাছে ডাইব্যাক যদি আনট্রিটেড থাকে আস্তে 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 পুরোটা উইল্ট করে দেয়, একটা পুরো ডাল আস্তে আস্তে শুকিয়ে যাবে। এতে যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো সমস্ত যেন স্কর্চিং, যেন জ্বলে গেছে সেই রকম একটা অ্যাপিয়ারেন্স তৈরি করবে। স্কর্চিং অ্যাপিয়ারেন্স তৈরি হবে, এর গায়ে যে পাতা থাকবে সেই পাতাগুলো তলায় ঝুলে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে, একদম মরমরে হয়ে যাবে, পাতাগুলো পুরো শুকিয়ে যাবে। তো এইটাই হচ্ছে ডাইব্যাক। আস্তে 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 ডিজিজ প্রোগ্রেশন নিচের দিকে গেলে। এই সেম জিনিস একটা বড় গাছে বা কয়েকটা বড় গাছে আপনাদেরকে দেখাই, চলুন। দেখুন এখানে একটা গাছ দেখাবো, যে গাছটা মোটামুটি ম্যাচিওর গাছ, সেই গাছে ডাইব্যাক। আমি এই গাছটাকে ট্রেন করেছিলাম, ট্রেন করার পরে সেখানে প্রপার অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট করা হয়নি বলে আস্তে আস্তে ডাইব্যাক হচ্ছে। আসো দেখাই আমি। এই একটা ডাল দেখুন, সব ডাল ঠিক আছে, এই একটা ডাল দেখুন শুকিয়ে 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 নিচ অব্দি চলে এসছে, এত অব্দি। দেখুন দেখতে পাচ্ছেন এই পুরো ডালটা নষ্ট হয়ে গেছে। এরকম আরো উদাহরণ আপনাকে দেখাচ্ছি, আসুন। দেখুন এখানে একটা গাছ দেখাচ্ছি, সিভিয়ারলি ইনফেক্টেড একটা ডাল দেখুন, এই ডালটা আস্তে 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 নষ্ট হয়ে এই দেখুন কালো হয়ে গেছে। এই ডালটাকে ভাঙলে দেখুন ভেতরে
বার্কটাও কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে একদমই। দেখুন ডাইব্যাক, দেখুন পুরো ডালটা ডাইব্যাক হয়ে গেছে, আঠা বেরোতে শুরু হয়েছে এবং বার্কটা ফাটা শুরু হয়েছে। পরের ডিজিজ প্রোগ্রেশনটা দেখাচ্ছি আমি। এই গেল ডাইব্যাক। এইবারে এই ডিজিজটা ওপর থেকে তলা অবধি ছড়ালো। এইবারে কি হবে আস্তে আস্তে বলেছি পরের পয়েন্টে এ আরো তলায় যাবে এবং বার্ক স্প্লিট করতে থাকবে, অর্থাৎ ডাল ফাটাতে থাকবে, বার্ক গুলো যে ছালগুলো সেগুলো ফাটাতে থাকবে ভার্টিক্যালি। কিরকম চলুন দেখে নেওয়া যাক। এইবারে পরের স্টেপ, ডাইব্যাক পুরোটা উইল্ট, এইবারে বার্ক স্প্লিটিং বা ক্র্যাকিং। কি করে ডিজিজ প্রোগ্রেশনে সেটা গাছে ক্র্যাক তৈরি করে। কাছে আসো দেখায়। দেখুন ফাটা ফাটা দেখতে পাচ্ছেন, ফাটা ফাটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 3 নম্বর স্টেপ ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি ইনফেস্টেশনের। পুরো ডালটা দেখুন ফাটা ফাটা। এদিকেও দেখাও, দেখুন ফাটা 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 হয়ে গেছে পুরো। দেখুন এখানটা দেখুন বার্ক স্প্লিট হয়ে গেছে, বার্ক গুলো ফেটে গেছে, দেখতে পাচ্ছেন পুরো গাছটাতে বার্ক স্প্লিট হয়ে গেছে। এইবারে আমি আপনাদেরকে উদাহরণ দেব লাস্ট এবং মোস্ট ডেঞ্জারাস ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি ইনফেস্টেশনের স্টেজের, সেটা হচ্ছে গামোসিস। চলুন গামোসিস দেখে নেওয়া যাক। এইবারে মোস্ট সিভিয়ার ফর্ম অফ ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি ইনফেস্টেশন, যেটা গামোসিস বলে আমরা জানি, সেটা দেখাবো। কাছে এসে একবার দেখাও। প্রথমে বার্ক স্প্লিটিং। এই যে বার্ক স্প্লিটিং বলেছিলাম, বার্ক স্প্লিট হয়ে যাওয়ার পরে যে ভার্টিক্যাল স্প্লিট, সেই স্প্লিট থেকে আস্তে আস্তে এই যে আঠা বেরোতে শুরু করবে। এই যে আঠা বেরোতে শুরু হয়ে গেছে স্প্লিট থেকে। এইবার এই স্প্লিট গুলোতে অনেক সময় পোকা বসে থাকে, তাই জন্য ভাবেন অনেকে যে এই গামোসিসটা পোকার জন্য হয় থাকে, পোকা ভেতরে কুড়ে কুড়ে যায়, তাই জন্য সেটা একদমই নয়। এটা কিন্তু ছত্রাকের জন্য হয়। এই আঠা বেরোনোটা পুরোটি ছত্রাকের জন্য হচ্ছে। দেখতে পাচ্ছেন যদিও এই গাছটাতে ট্রিটমেন্ট করা হয়েছিল, তো ট্রিটমেন্টটা বাদ দিলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটাতে ফাটা ফাটা অংশ থেকে আঠা বেরোচ্ছে, এটা কিন্তু পুরোটাই ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমির জন্য হচ্ছে এবং এটাই কিন্তু মোস্ট সিভিয়ার ফর্ম। এইটাকে যদি আমরা আনট্রিটেড রেখে দিই তাহলে কি হতে পারে সেটা এবার আপনাদেরকে আমি দেখাবো। এইবারে যে গাছটা আপনাদেরকে দেখাবো এই গাছটা আনট্রিটেড গাছ। এই গাছে কোনো রকম কোনো ট্রিটমেন্ট করা হয়নি। প্রথমে ডাইব্যাক হয়েছিল, সেই সময় থেকে আমি আর কোনো রকম কোনো ট্রিটমেন্ট করিনি, এটা কন্ট্রোল গ্রুপে রেখেছি। এই গাছটাতে কি পরিণতি হচ্ছে সেটা দেখার জন্য কোনো রকম ফাঙ্গিসাইড আমি দিইনি, কোনো রকম স্পেশাল কেয়ার আমি নিইনি, জাস্ট জল দিয়েছি, গাছটা আছে। তাই সেই গাছে ডিজিজ প্রোগ্রেশনটা কিরকম হয়েছে, আস্তে আস্তে গাছটার কি কি ক্ষতি হয়েছে সেটা কাছ থেকে দেখাবো। আসো। সবার প্রথম এইখান থেকে ডাইব্যাক হওয়া শুরু হয়েছে, প্রতিটা ডগা থেকে ডাইব্যাক হওয়া শুরু হয়েছে। প্রতিটা ডগা থেকে ডাইব্যাক হওয়া শুরু হওয়ার জন্য দেখতে পাচ্ছেন স্কর্চিং এফেক্ট, যেন জ্বলে গেছে এগুলো সমস্ত। এরকমটাও হতে পারে একটা ডাল থেকে ডাইব্যাক গেল, গিয়ে মেন যে স্টেম সেই স্টেমটাকে আক্রমণ করলো, তার ফলে সেই মেন স্টেমটা নষ্ট হয়ে যাওয়ার জন্য সাইডের ডালগুলো নষ্ট হয়ে গেল। সেক্ষেত্রে কি হবে দেখতে পাবেন একটাতে ডাইব্যাক হয়েছে, অন্যগুলোতে ডাই ফরওয়ার্ড হয়েছে, অর্থাৎ নিচ থেকে আস্তে আস্তে শুকাতে শুকাতে উপরে গেছে। দেখুন এই ডালটা ওপরটা বেশি কালো, মানে এখান থেকে আস্তে 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 নষ্ট হয়ে নিচে এসছে। এই ডালটার ক্ষেত্রে দেখুন তলাটা বেশি কালো, তলাটা বেশি কালো, ওপরটা আস্তে আস্তে কিন্তু হলুদ আছে, সবুজ আছে। তার কারণ কি? তার কারণ এইটা থেকে ডাইব্যাক হয়ে মেন স্টেমটা নষ্ট হয়ে গেছে। মেন স্টেম নষ্ট হয়ে যাওয়ার জন্য জাইলেম এবং ফ্লোয়েমের কানেকশন কাট অফ হয়ে গেছে, তাই এইগুলোতে জল পৌঁছায়নি এবং পরে সিউডো ফাঙ্গাস এখানে গেছে, এগুলোতে ইনফেস্টেশন তৈরি করেছে। তাই শুরু হয়েছে এইটা থেকে। এইটা যদি আমি কেটে দিতাম তাহলে আর মেন স্টেমে যেত না, আর এই ডালগুলো বেঁচে যেত। যেহেতু কাটিনি তাই জন্য। তখনও আমি কিছু করিনি যখন এগুলো নষ্ট হয়েছে। তারপরে কি হয়েছে আসুন দেখাই। অনেক সময় আপনারা স্প্লিট নাও পেতে পারেন, এরকম ফাটা ফুটো পেতে পারেন, এরকম পাঞ্চ ফুটো পেতে পারেন, এবং আলটিমেটলি সেই ফুটো থেকে দেখুন গামোসিস হয়েছে, এই যে আঠা ঝরে পড়েছে দেখতে পাচ্ছেন। এবং আমি যদি এই জায়গাটাকে কাটি তাহলে আমরা দেখতে পাবো যে ভাস্কুলার ডিসকালারেশন বা টিস্যু ডিসকালারেশন হয়েছে, এর ভেতরের অংশটা ডিসকালার্ড হয়ে গেছে। এই অংশটা দেখুন, দেখতে পাচ্ছেন সাইডের অংশটা ব্রাউন আছে, ভেতরের অংশটা এখনো একটু ভালো রয়েছে। কিন্তু আমি একটু অন্য জায়গায় কেটে দেখাই।
দেখুন আস্তে 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 ডিসকালার হওয়া শুরু হয়ে গেছে, খয়েরি হওয়া শুরু হয়ে গেছে। আরো এদিকে কেটে দেখাবো আমি আপনাদেরকে। দেখুন পুরো কালো হয়ে গেছে এই জায়গাটা, এবং আস্তে 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 এই ভাস্কুলার ক্যাম্বিয়ামের জায়গাটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ যেখানে জাইলেম এবং ফ্লোয়েম থাকে সেই জায়গাটা আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন অর্থাৎ এর কানেকশন কাট অফ হয়ে গেছে উপরে। এই হলো ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি ছত্রাকের কি করে গাছকে আস্তে 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 নষ্ট করে দেয় তার পুরো পাথওয়ে। ওপরে যদি আনট্রিটেড থাকে আস্তে আস্তে নিচে যাবে, পুরো গাছটা নষ্ট হয়ে যাবে। এই গাছটাতে গামোসিস হয়েছিল, মাথায় রাখবেন গামোসিসটা আবারও বলছি ফাইনাল ফর্ম। যে গাছে গামোসিস হচ্ছে সে গাছে আগে থেকেই ফাঙ্গাস রয়েছে, সে কোনো না কোনো ডালে ইনফেস্টেশন তৈরি করেছে, কিন্তু এর ব্যতিক্রমও দেখা গেছে। কি ব্যতিক্রম? ডাইব্যাক হয়নি, বার্ক স্প্লিট হয়নি, কোন রকম লিপ উইল্ট হয়নি, স্কর্চিং এফেক্ট নেই, কিন্তু হঠাৎ করে আঠা বেরোতে শুরু করেছে। অর্থাৎ সেই সমস্ত গাছের ক্ষেত্রে এক্সক্লুসিভলি ছত্রাকটা সয়েল বর্ন অর্থাৎ মাটি থেকেই এসছে। এটা হতে পারে আমি যখন এখানে প্রুন করেছি বা ভেঙেছি বা ট্রিম করেছি বা কোনো পোকা কেটে দিয়েছে সেইখান থেকে ছত্রাকটা ঢুকেছে ওপর থেকে আস্তে আস্তে নিচে গেছে। কিন্তু যে সমস্ত কেসে আপনারা কোনো রকম স্প্লিটিং টিটিং দেখতে পাবেন না, এইগুলো দেখতে পাবেন না, ডাইরেক্ট গামোসিস দেখতে পাবেন, সেই সমস্ত কেসে মাথায় রাখতে হবে সেগুলো সয়েল বর্ন, মাটিতে জন্মেছে, সেই মাটি থেকে শিকড় থেকে আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছে, সেগুলো আরো ক্ষতিকারক। এটা তাও বোঝার চান্স থাকে ওপরটা নষ্ট হয়েছে, সেই ওপরটা আপনি কেটে দিলেন, বুঝলেন, আপনি ট্রিটমেন্ট করলেন। কিন্তু যে ক্ষেত্রে মাটি থেকে ঢুকবে সেখানে আপনার বোঝার চান্স নেই। যখন গামোসিস হয়েছে গাছে তখন কিন্তু গাছের অনেকটা অংশ অলরেডি নষ্ট হয়ে গেছে, যেটা আপনি সামনে থেকে দেখে বুঝতেই পাচ্ছেন না। হঠাৎ করে একদিন দেখবেন পুরো গাছটা ঝিমিয়ে গেছে। সেরকম একটা গাছ আমি আপনাকে দেখাবো যে গাছের ওপরে কোনো সিমটম নেই, হঠাৎ করে নিচ থেকে মাটি থেকে গামোসিস হয়েছে, অর্থাৎ মাটি থেকে ফাঙ্গাস ঢুকেছে এবং গাছে গামোসিস হয়েছে। চলুন সেরকম একটা গাছ দেখে নেওয়া যাক। এইখানে এবার আপনাকে একটা গাছ দেখাবো যে গাছটাতে ওপরে কোনো ইনফেস্টেশন নেই, কোনো রকম কোনো ডাইব্যাক নেই, উইল্টিং নেই, কিন্তু তা সত্ত্বেও গামোসিস হয়েছে। অর্থাৎ ডাইরেক্টলি ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমির সিভিয়ার ফর্ম আমরা দেখতে পাই। দেখুন এখানে ছোট ছোট স্প্লিট আছে, এই যে স্প্লিট, এবং সেই স্প্লিট গুলো থেকে আস্তে আস্তে আঠা বেরোনো শুরু হয়েছে। দেখুন দেখুন আঠা বেরোনো শুরু হয়েছে। আস্তে আস্তে যদি আমরা এটাকে ট্রিটমেন্ট না করি তাহলে এই জায়গা থেকে ছত্রাকটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে পুরো গাছে, এবং পুরো গাছটা হঠাৎ করে একদিন দেখবেন ঝিমিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তার কারণ এর যে ভাস্কুলার কানেকশন জাইলেম ফ্লোয়েম, সেই জাইলেম ফ্লোয়েমটা নষ্ট হয়ে যাওয়ার জন্য ওপরে আর খাওয়ার বা জল পৌঁছতে পারবে না, পুরো গাছটা ঝিমিয়ে যাবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এই হলো গামোসিস সিভিয়ার ফর্ম ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি। তো দেখলেন যে কি কি ভাবে এ আক্রমণ করতে পারে গাছে। এবারে আমি কিছু প্রিভেন্টিভ ফেজের কথা বলবো, কি করে এটা গাছে যাতে না হয়, না আসে, তারপরে আমি চলে আসবো কিউরেটিভ হয়ে গেলে তারপরে আপনারা কি করবেন। প্রিভেন্টিভ মেজার্স হিসাবে আমরা সবার প্রথম যেটা করতে পারি সেটা আমরা শীতকালের শুরুতে গাছ প্রতিস্থাপন করব না, বা শীতকালে গাছ প্রতিস্থাপন করব না। একদম গরমকালে কি আমাদেরকে গাছ প্রতিস্থাপন করতে হবে, বা বর্ষার শুরুতে, মিড বর্ষাতেও নয়, বর্ষার মাঝামাঝি কিন্তু নয়, বর্ষার শুরুতে বা গরমকালে গাছ প্রতিস্থাপন করুন। সেটা একটা টব থেকে আর একটা টবে হোক, বা টব থেকে মাটিতে হোক, মাটি থেকে মাটিতে হোক, যেখানে করুন প্রতিস্থাপন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গাছ সরাবেন শুধুমাত্র গরমকালে বা বর্ষার শুরুতে, শীতকালে একদমই নয়। 2 নম্বর, আপনি যেখান থেকেই গাছ কিনুন শীতকালে গাছ কিনবেন না, গরমকাল বা বর্ষাকাল ছাড়া গাছ কিনবেন না। গরমকাল বা বর্ষাকাল ছাড়া যদি গাছ কেনেন শীতকালে, আমি আগেই বলেছি শীতকালে বহু ভ্যারাইটি রয়েছে, যে ভ্যারাইটি গুলোতে কিন্তু ঠান্ডার জন্য এই ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি গুলো অ্যাক্টিভ হয়ে যায়, এবং সেই গাছের ইমিউনিটি সেই সময় শীতকালে কম থাকে, তাই তারা আক্রমণ করতে পারে খুব সহজে। তাই শীতকালে গাছে গামোসিস আমরা বেশি দেখতে পাই। তাই শীতকালে গাছের সাথে কোনো রকম কোনো প্রতিস্থাপন করা যাবে না, শীতকালে গাছ কেনা যাবে না। 3 নম্বর পয়েন্ট, গাছে জল, গাছে পরিমিত জল দেবেন,
কিন্তু অতিরিক্ত জল দেবেন না। গাছের মাটিতে যেন জল না জমে থাকে, সেটা বছরের যে কোনো সময় হোক। গাছের গোড়াতে যদি জল জমে থাকে তাহলে এই ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি বংশবিস্তার করবে, গাছে গামোসিস হবে। কি করে করবে? গাছে বেশিক্ষণ জল জমে থাকলে শিকড়টা পচা শুরু হবে, আর শিকড় পচা শুরু হলেই সেখান থেকে ইনফেকশন চলে যাবে ভেতরে। তাই গাছের গোড়ার মাটি মোটামুটি রকম ভাবে ঝুরঝুরে হতে হবে, একদম অর্কিডের মতোও নয়, আবার একদম ক্যাকটাসের মতো আঠালো কাদামাটিও নয়। মাটি মোটামুটি ঝুরঝুরে রাখবেন। আম গাছ একটু কাদামাটি পছন্দ করে, কিন্তু একদম এঁটেল মাটি নয়। সেক্ষেত্রে রুট স্টকের ভূমিকাও রয়েছে। রুট স্টক ভালো মতো চুজ করবেন। নিজেরা যদি গাছ বানান বা নার্সারি থেকে গাছ কেনেন তাহলে দেখবেন হেলদি রুট স্টকের গাছ কিনছেন কিনা। পরের পয়েন্ট হিসাবে আমি বলবো, নার্সারি থেকে যখন গাছ কিনবেন তখন স্ট্যাগনেন্ট গাছ কিনবেন না, অর্থাৎ অনেক দিন ধরে গাছটা পড়ে রয়েছে, তার কাছে বিশাল বড় হয়ে গেছে, শিকড় এইটুকু একটা ছোট্ট হাঁড়ির ভেতর রয়েছে, ছোট্ট একটা মালার ভেতর রয়েছে, একটা ছোট্ট প্লাস্টিকের প্যাকেটে রয়েছে বা গ্রো ব্যাগে রয়েছে, সেই সমস্ত গাছ কিনবেন না। সেই সমস্ত গাছের শিকড়গুলো নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সেখান থেকে ইনফেকশন যাওয়ার চান্স সমূহ। নার্সারি থেকে যখন গাছ কিনবেন আরো একটা জিনিস মাথায় রাখবেন, গাছটা উপড়ে বাড়িতে আনবেন না। গাদাগাদি করে গাছ থাকে, তাই জন্য সেখানে ভর্তি প্যাথোজেন রয়েছে, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস সব রয়েছে। তাই যখনই আপনি ওখান থেকে গাছটা তুলে আনবেন, উপড়ে আনবেন, তখনই শিকড় কাটবে, সেই শিকড় থেকে ফাঙ্গাস যাবে, আপনার বাড়িতে গিয়ে গাছটা মরে যাবে। তারপরের পয়েন্ট, মাটিতে সবসময় বায়োফাঙ্গিসাইড ব্যবহার করবেন। সিউডোমোনাস ফ্লুরোসেন্স আমি বলবো, এর প্রিভেন্টিভ মেজার বাদেও কিউরেটিভ মেজার যখন বলবো তখনও বলবো, কিন্তু প্রিভেন্টিভ মেজার হিসাবে বছরে অন্তত মাটিতে একবার, টবের মাটি হলে একটা 12 ইঞ্চি টবের মাটি হলে তাতে 20 থেকে 30 গ্রাম সিউডোমোনাস ফ্লুরোসেন্স ব্যবহার করবেন। সিউডোমোনাস ফ্লুরোসেন্স মাটির গোড়াতে দিয়ে মাটিটা উল্টে দেবেন সামান্য, যাতে শিকড়ে না লাগে। শিকড়ে যে টুল দিয়ে আপনি মাটিটা উস্কাচ্ছেন সেই টুলটা যেন শিকড় না কাটে বা শিকড়ে ক্ষত না তৈরি করে, জাস্ট উপরে দেবেন এবং মাটিটা যেন ভেজা ভেজা থাকে। একদম শুকনো মাটিতে সিউডোমোনাস ফ্লুরোসেন্স কাজ করতে পারে না। এটা প্রিভেন্টিভ মেজার হিসাবে বছরে 1 থেকে 2 বার দেবেন। বর্ষার শুরুতে একবার দেবেন, শীতের শুরুতে একবার দিয়ে দেবেন। পরের পয়েন্ট হিসাবে আমরা বলবো, যখনই কোনো গাছ ট্রিম করছেন, প্রুন করছেন, তখনই সেই জায়গাতে অ্যান্টিফাঙ্গালের প্রলেপ দেবেন সেই কাটা অংশটাতে, না হলে কিন্তু সেই কাটা অংশ থেকে আস্তে আস্তে ডাইব্যাক শুরু হবে। পরের পয়েন্ট, যখন আম তুলবেন গাছ থেকে, সেই আম তোলার পরে গাছে যে সমস্ত ডাল নষ্ট হয়ে গেছে, তলার দিকে ঝুলে গেছে, ভেতরের দিকে অন্ধকার তৈরি করছে, ক্লাস্টার তৈরি করছে, অর্ধেক ভেঙে যাওয়া ডাল, সেই সমস্ত ডাল আপনাকে কেটে বাদ দিতে হবে, কারণ সেই সমস্ত ডালে সূর্যালোক পৌঁছায় না। ভেঙে যাওয়ার জন্য সেই জায়গাতে ইনফেকশনও তৈরি হয়, তার ফলে আস্তে আস্তে ডিজিজ লোড গাছে বাড়তে থাকবে এবং সেই সমস্ত ডাল থেকে পুরো গাছে রোগ ছড়িয়ে যাবে। শুধু ফাঙ্গাস নয়, আরো অন্যান্য রোগও ছড়িয়ে যাবে। তাই আম তোলার পরে সমস্ত ডাল কেটে দেবেন, যে সমস্ত ইনফেক্টেড নষ্ট ডাল, ভাঙা ডাল, সেই ডাল কেটে দেওয়ার পরে থরলি একটা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। কি অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন? কার্বেন্ডাজিম গ্রুপের অ্যান্টিফাঙ্গাল, কিন্তু অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার হিসাবে কার্বেন্ডাজিম গ্রুপের অ্যান্টিফাঙ্গাল খুব ভালো কাজ করে। শুধুমাত্র ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমিও নয়, এটা কোলাডোট্রিকাম লিওস্পোরিডিয়াসের এগেনস্টেও খুব ভালো কাজ করে। এছাড়াও অনেক সিস্টেমিক ফাঙ্গিসাইড আছে, আমি বলবো সেগুলো। তো প্রিভেন্টিভ মেজার হিসাবে যেখানে ইনফেকশন নেই সেখানে আপনারা কার্বেন্ডাজিম স্প্রে করবেন লিটারে 1.5 থেকে 2 গ্রাম। থরলি আম তুলে নেওয়ার পরে হোক বা ট্রেনিং প্রুনিং করার পরে হোক, আপনাদেরকে একবার স্প্রে করতে হবে। পরের পয়েন্ট হিসাবে বলা যেতে পারে, যখন আপনি একটা গাছকে মরতে দেখছেন বা একটা গাছে ডাইব্যাক হয়েছে বা গাছটা মরে গেছে পুরোপুরি, সেই মাটিটা যখন নেবেন, সেই টব থেকে যখন মাটিটা নেবেন বা কোনো মাটির গাছ মরে গেছে সেই গাছটাকে তুলে যখন আবার সেই জায়গাতে গাছ বসাবেন, অন্তত 1 বছর সময় দেবেন। মাটির গাছ হলে সেই গাছটাকে তুলে দেবেন, মরে যাওয়া গাছটাকে, তারপর সেই জায়গাটাকে গর্তটাকে খুঁড়বেন ভালো করে, খুঁড়ে সূর্যালোক পেতে দেবেন 6 থেকে 8 মাস, তারপরেই সেখানে গাছ লাগাবেন। তার আগে নয়, নাহলে যে গাছটা লাগাবেন সেটাও মরে যাবে আবার। তার কারণ আগেও বলেছি, এটা সয়েল বর্ন প্যাথোজেন, এটা কিন্তু মাটিতে বহুদিন পর্যন্ত থাকে, ইনফ্যাক্ট মাটিতেই থাকে সাধারণভাবে। এই
ছত্রাক। যদি টবের গাছ হয়, টবের গাছটা মরে যাওয়ার পরে গাছটা ফেলবেন, সেই টবের মাটিটাতে গাছ লাগাবেন না, সেই টবের মাটিটাকে বাইরে বের করে নেবেন, রোদে দেবেন এবং শোধন করবেন। কি দিয়ে শোধন করতে পারেন? সিউডোমোনাস ফ্লুরোসেন্স মিশিয়ে তাকে রাখতে পারেন। মাঝে মাঝে একটু জল ছিটিয়ে দেবেন যাতে ভেজা ভেজা ভাব থাকে, কারণ একদম শুকনো মাটিতে সিউডোমোনাস ফ্লুরোসেন্স বাড়তে পারে না। তাই একটু ভেজা ভেজা মাটিটা মেনটেন করবেন, সেই মাটিটাকে বারবার রোদে দেবেন, ঘরে আনবেন 6 মাস, তারপরে ঘরে আনার পরে সেই মাটিটাতে সিউডোমোনাস ফ্লুরোসেন্স দেবেন, দিয়ে একটু একটু জল দিয়ে আরো 6 মাস রাখবেন। 1 বছর মাটিটাকে আপনার শোধন করতে সময় লাগবে। অনেকে হাইড্রোজেন পারঅক্সাইড লিকুইড দেন, অনেক কিছু দেন। আমি মাটিতে কেমিক্যাল ফাঙ্গিসাইড অ্যাজ এ প্রিভেন্টিভ মেজারের জন্য কখনো দিতে বলবো না, বায়োফাঙ্গিসাইড যথেষ্ট। তো এই জিনিস এতগুলো পয়েন্ট বললাম, এইগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনাদের গাছে গামোসিস হবে না, ডাইব্যাক হবে না, স্টেম এন্ড রট হবে না, বার্ক স্প্লিট হবে না, উইল্টিং হবে না, ডিক্লাইন ডিজিজ হবে না। এইবারে চলে আসবো আপনার গাছে হয়ে গেছে, ডাইব্যাক থেকে শুরু করব। ডাইব্যাক হয়ে গেলে আমরা কি করব, বার্ক স্প্লিটিং হলে কি করব, উইল্টিং হলে কি করব, ডিক্লাইন হলে কি করব, গামোসিস হলে কি করব। চলুন একে একে শুরু করা যাক। সবার প্রথম আমরা শুরু করব ডাইব্যাক। একটা গাছে ডাইব্যাক হওয়া শুরু করেছে, আমরা সেখানে কি করতে পারি। প্রথমে ডাইব্যাক অর্থাৎ যখন সদ্য ডিজিজ হওয়া শুরু হয়েছে, আমরা কি করব, কাছ থেকে দেখাও। যে জায়গাটা হলুদ হয়ে গেছে, যে জায়গাটা হলুদ হয়ে গেছে, মোটামুটি এতটা অংশ জায়গা হলুদ হয়ে গেছে, তারও ঠিক 2 ইঞ্চি নিচ থেকে ডালটা কেটে দেবো। আর যদি ডালটা আমার দরকার না লাগে তাহলে পুরো ডালটাই আমি কেটে দেব। কেটে দেওয়ার পর কি করব, কাটা জায়গাতে সব সময় কপার অক্সিক্লোরাইড ব্যবহার করবেন। কপার অক্সিক্লোরাইডের পেস্ট বানাবেন, পেস্ট বানিয়ে ওই জায়গাতে দিয়ে দেবেন। এক্ষেত্রে আমি কপার অক্সিক্লোরাইড সামান্য একটুখানি নিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে আমি ওই কাটা অংশে দিয়ে দেবো। এটার কোনো পরিমাপ হয় না, যদি পেস্ট বানান মোটামুটি 100 ml জলে যতটা লাগবে ততটা বানাবেন। অনুপাতটা 100 ml জলে 20 থেকে 30 গ্রাম কপার অক্সিক্লোরাইড মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে পেস্ট বানাবেন, পেস্ট বানিয়ে দিয়ে দেবেন। পেস্ট বানালাম, একটু পাতলা হলো, দিয়ে দিলাম। এইবারে ধরুন এইরকম একটা গাছে হয়েছে, এরকম গাছে হলে কি করবেন আমি বলেছি, যেখানে অবধি হয়েছে এটা যেহেতু নোড নিজেই আটকে দিয়েছে ডিজিজটাকে, তাই আমি জাস্ট নোডের ওপর থেকেই কেটে দেবো। ওপরটা দেখো, দেখুন কালো কালো হয়ে গেছে, জাইলেম ফ্লোয়েম গুলো নষ্ট হয়ে গেছে, তাই এটা রাখলে চলবে না, আমাকে আরো একটু নিচ থেকে কেটে দিতে হবে। এখনো দেখুন একটু কালো কালো আছে, এখন দেখুন আর কিচ্ছু নেই, এই অংশটা রাখা চলবে। ডিজিজ ফ্রি হয়ে গেছে, আমরা এইখানে একটু অ্যান্টিফাঙ্গাল দিয়ে দেবো। এর ক্ষেত্রে দেখুন এতটা অবধি ডিক্লাইন করেছে, এতটা অবধি ডিক্লাইন করেছে, এর ঠিক নিচ থেকে আমরা কেটে দেবো। দেখুন এখানে আর ডিজিজ নেই, ডিজিজ নেই বলেই এর নতুন শুট বের করতে শুরু করে দিয়েছে। এখানে আমরা অ্যান্টিফাঙ্গাল দিয়ে দেবো। চলুন আরো কিছু উদাহরণ আপনাদেরকে দেখানো যাক কি করে গাছ কাটতে হয় ডাইব্যাক হলে। ধরুন এইরকম একটা ছোট্ট গাছে ডাইব্যাক হওয়া শুরু হয়েছে, কি করব, কাছ থেকে আসো। দেখুন এই ডালটাতে জাস্ট ডাইব্যাক হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন ডাইব্যাক হওয়া শুরু হয়েছে। এই ডালটা ডাইব্যাক হয়ে নষ্ট হয়ে গেছে, আমরা এই ডালটাকে গোড়া থেকেই কেটে দেব। এবং এইখানটাতে দেখুন নতুন ডাল বেরোচ্ছে। নতুন ডাল বেরোচ্ছে মানে কিন্তু এ নিজেই ডিজিজটাকে কন্ট্রোল করে নিয়েছে, সেক্ষেত্রে বেশি তলা থেকে কাটার দরকার নেই। ওই জায়গাতে ভালো করে অ্যান্টিফাঙ্গাল আপনাকে দিয়ে দিতে হবে, নাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। আমি অ্যান্টিফাঙ্গাল পুরোটাতে দিয়ে দিলাম। আরো দেখিয়ে দেওয়া যাক আপনাদেরকে, আসুন। দেখুন এই ডালটাতে ডাইব্যাক হয়ে গেছে, এই ডালটা তখন দেখালাম, এটাকে কিন্তু আমি গোড়া থেকে কেটে দেব। দেখুন এখানে কিন্তু ডিজিজ নেই, আমরা গোড়া থেকে কেটে দিয়েছি। এইবারে এখানেও আমরা অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেব। আরো দেখাচ্ছি উদাহরণ, চলুন। এইখানেও প্রথমে যে গাছটা দেখেছিলাম ডাইব্যাক হচ্ছে, এই ডাইব্যাক আমরা কি করে নিয়ন্ত্রণ করব, দেখাও। দেখুন এই ডালটা পুরোটা নষ্ট হয়ে গেছে, এই ডালটাকে আমরা গোড়া থেকে কেটে দেবো। গোড়া থেকে কাটার পর আমরা কি দেখছি, এখানে কিন্তু এখনো ইনফেকশন রয়েছে, তাহলে এই যে মোটা ডাল, মোটা ডালেরও কিছুটা অংশ আমাকে কেটে বাদ দিতে হবে। দেখুন এখনো একটু রয়েছে, এখনো একটু,
এই দুটো ডালকে বাঁচানোর জন্য যতটা ম্যাক্সিমাম কাটা যায় আমি কেটে দিয়েছি। দেখুন এইখানটাতে একটুখানি ওপরে ডিজিজ সুপ্ত অবস্থায় আছে, আর এই অংশ যে ডালটা ছিল সেই অংশে আর কোনো রকম কোনো ডিজিজ নেই। তাই আমি এখানে রেখে দেবো এইরকম ভাবে। এরপরে যদি এখান থেকে ডিজিজ প্রোগ্রেস হয় তাহলে কিন্তু আমাকে এই ডালটা এখান থেকে কাটতে হতে পারে, কিন্তু আপাতত এটাতে অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিলাম। দেখুন এখানে আরো একটা ডাল হয়েছে, দেখাও। এই ডালটার টিপে দেখুন আঠা বেরোচ্ছে, অর্থাৎ এখানে গামোসিস হওয়া শুরু হয়েছে, এখানেও কিন্তু ফাঙ্গাস লেগেছে। এইটার এখানটার একটা ডাল নষ্ট হয়ে গেছে, তাই আমি এই ডালটা পুরোটাই কেটে দেবো, কারণ এগুলোর সাথে সামঞ্জস্য নেই। এটাকে আমি গোড়া থেকে কেটে দেবো। কেটে দিলাম, এটা আপনার নিজের নির্বাচন। কেটে দিলাম। দেখুন আপনাকে আরো কয়েকটা আমি গাছ দেখাবো যেগুলোতে আমি কাটবো। এইখানে একটা গাছ দেখুন, এই ডালটা দেখুন, এটাতে ডাইব্যাক হয়ে হয়ে এখানে এসে আটকে গেছে এবং অসামঞ্জস্য হয়ে গেছে, এটার সাথে এর কোনো মিল নেই। তাই এই ডালটা আমাকে কেটে এইখানে আমি ছত্রাকনাশক লাগিয়ে দেবো। লাগিয়ে দিলাম। এই হলো ডাইব্যাক নিয়ন্ত্রণ করার উপায় বা উইল ডিজিজ। একটা ডাল নষ্ট হয়ে গেছে, সেই ডালটাকে পুরোটা কেটে বাদ দিয়ে দিন। কেটে কেটে দেখবেন যেখান অবধি ডিজিজ আর দেখতে পাবেন না তত অবধি আপনাকে কাটতে হবে। ভেতরের রিংটাতে দেখবেন, ভেতরের অংশটাতে দেখবেন, সেখানে অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেবেন। এবং প্রতিবার একটা ডাল কাটার পরে যখন অন্য গাছে যাবেন তখন কিন্তু প্রতিবার আপনাকে যে কোনো স্যানিটাইজার দিয়ে এটাকে স্যানিটাইজ করে নিতে হবে। তার কারণ এগুলোতে অ্যাক্টিভ প্যাথোজেন রয়েছে, এই কাটারটাতে অ্যাক্টিভ প্যাথোজেন রয়েছে। যখনই আমি একটা সুস্থ গাছ কাটবো সেখানে কিন্তু এই ছত্রাকটা চলে যাবে। তাই প্রতিবার একটা গাছ থেকে যখন অন্য গাছে যাব তখন এটাকে আমি, এরকমও হতে পারে এই ডাইব্যাকটা ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমির জন্য তো হয়েছে, তার সাথে সাথে এখানে কোলাটোট্রিকাম ডিওস্পোরিডিস ফাঙ্গাস রয়েছে। তাই এইখানে ডাইব্যাকটা তো বন্ধ হয়ে গেল, ওই গাছের ডাইব্যাকও বন্ধ হয়ে গেল, কিন্তু সেখানে অন্য আর একটা রোগ ছড়িয়ে গেল এই গাছ থেকে ওই গাছে। তাই একটা গাছ থেকে আরেকটা গাছে যখন শিফট করবেন তখন সবসময় আপনার সিকেচারটাকে স্যানিটাইজ করে নেবেন। চলুন এইবারে আমি আপনাদেরকে দেখাবো গামোসিসের ট্রিটমেন্ট কি করে করতে হয় সবচেয়ে ইম্পর্টেন্টলি। কারণ অনেক সময় আমরা ডাইরেক্ট দেখতে পাই না, আগেও দেখেছি, সেখানে ডাইরেক্ট আমরা গামোসিস দেখতে পাই। গামোসিসের ট্রিটমেন্ট কি করে করব, সিভিয়ার কেসে, ইনিশিয়াল কেসে আমরা কি করে গামোসিস ট্রিটমেন্ট করে থাকি, চলুন দেখে নেওয়া যাক। এইখানে একটা আমি গাছ দেখাবো যেটাতে জাস্ট গামোসিস হওয়া শুরু হয়েছে ইনিশিয়ালি, একদম প্রথম স্টেজে যখন আপনারা গামোসিস দেখতে পাবেন তখন আপনারা কি করবেন। এখানে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, তো আমি সেই কন্ট্রোভার্সির মধ্যে যাব না। আমি আপনাদেরকে কিছু নির্বাচিত পদ্ধতি দেখাবো যেগুলো ব্যবহার করে মানুষ এতদিন সুফল পেয়েছেন। তো সেই পদ্ধতির মধ্যে সবার প্রথম পদ্ধতি, কাছে আসো, প্রথমে লোকেট করুন কোন জায়গাটাতে গামোসিস হচ্ছে, কোন জায়গাটাতে বার্ক স্প্লিট হয়েছে, এই আঠা 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 একটু কালো কালো ভাব হয়েছে। সঙ্গে সঙ্গে একটা ধারালো অস্ত্র নেবেন, এরকম অস্ত্র নিয়ে সেই জায়গাটাকে চেঁচে তুলে দেবেন। দেখুন তো ভেতরে কি অবস্থা, দেখুন দেখুন সুপ্ত অবস্থাতে এ ছিল, ভেতরের বার্ক কিরকম খয়েরি হয়ে গেছে, দেখুন বার্ক খয়েরি হয়ে গেছে। আর বুঝতে পারছেন কেন গামোসিস হচ্ছে। গামোসিসটা কেন মোস্ট সিভিয়ার ফর্ম বলেছিলাম, এতদিন জানতেই দেয়নি ভেতরে এতটা অংশ নষ্ট হয়ে গেছে। দেখুন আর নেই, ওপরটাতে এই পাশে একটু রয়েছে, আর নেই, দেখুন আর নেই। আমাকে এইরকম ভাবে কেটে বাদ দিতে হবে এবং তারপরে থরলি সেই জায়গাতে অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিতে হবে। কি অ্যান্টিফাঙ্গাল লাগাবো আমরা, কপার অক্সিক্লোরাইড অ্যান্টিফাঙ্গাল লাগাবো। সেই অংশটাতে জানি অনেক প্রশ্ন আপনাদের মনে আছে, সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, একটু দেখুন সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। এইবারে এটা লাগানো হয়ে গেল, আপনি বলবেন ব্যাস হয়ে গেল, না,
আবার একবার 15 দিন পরে এসে আপনাকে এখানে কপার অক্সিক্লোরাইড লাগাতে হবে, 15 দিন পরে এসে। এবং তারপরেও যদি গাছে কোনো রকম কোনো কিছু সুস্থতার লক্ষণ আপনি না দেখতে পান, আবার সেখান থেকে আঠা বেরোতে দেখতে পান, বা পায়েস থেকে কোনো জায়গা থেকে সাইড দিয়ে আঠা বেরোচ্ছে দেখতে পান, তাহলে তখন কি করব? তখনই আমরা চলে আসব সিস্টেমিক ফাঙ্গিসাইডে। যে সিস্টেমিক ফাঙ্গিসাইড শুধুমাত্র ওই জায়গাতে লাগাবো না, মাটিতেও দেব, গাছেও স্প্রে করব। এটা কিন্তু প্রিভেন্টিভ মেজার নয়, এটা কিন্তু কিউরেটিভ মেজার। সিস্টেমিক ফাঙ্গিসাইডের কথা আমি আপনাদেরকে বলবো, এরকম 15 দিন অন্তর দুবার দেবেন। দেওয়ার পরেও যদি এখান থেকে আঠা বেরোতে থাকে, তাহলে কিন্তু আপনাকে সিস্টেমিক ফাঙ্গিসাইডের আশ্রয় নিতে হবে। চলুন কয়েকটা গাছ দেখে নেওয়া যাক, যে গাছে আমি অলরেডি কপার অক্সিক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করার পরেও সেই গাছে আঠা বেরোচ্ছে। তাই আমরা এইবারে কি করব এবং করার পরে তার রেজাল্ট হিসেবে আমরা কি পাবো সেটাও আপনাদেরকে দেখাবো। এইবারে একটা গাছ আমি দেখাবো, যেই গাছটাতে আমি অলরেডি কপার অক্সিক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করেছিলাম। শুধুমাত্র আমরা জানি কপার অক্সিক্লোরাইড কন্ট্যাক্ট বেসড ফাঙ্গিসাইড, আমি ওই জায়গাটা কেটেছিলাম, সেখানে কপার অক্সিক্লোরাইড পরপর 2বার থেকে 3বার লাগিয়েছিলাম, তারপরেও কাজ হয়নি। এর থেকে আঠা এখনো পর্যন্ত বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন, এর থেকে এখনো পর্যন্ত আঠা বেরোচ্ছে, আঠা ঝরছে। তার মানে কি বুঝতে হবে? তার মানে বুঝতে হবে শুধুমাত্র এই জায়গাতে কিন্তু এই ফাঙ্গাসটা নেই, এ গাছের বিভিন্ন জায়গাতে রয়েছে, যেটা বারবার আক্রমণ করছে গাছের ইমিউনিটি সিস্টেমকে। তাই জন্য এই শুধু এই ছোট্ট অংশটাকে আমি যদি চেঁচে তুলে দিই, এখানে অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিই, কোনো কাজ হবে না এবং হয়ও নি। তার কারণ এই গাছের বিভিন্ন জায়গাতে, এবারে আপনি জিজ্ঞেস করবেন এই গাছের এইখানে একটুখানি আঠা বেরোচ্ছে, এইখানে আঠা বেরোচ্ছে, এইখানে আঠা বেরোচ্ছে, এখানে আমি কি পুরো গাছ চেঁচে দেবো? না। সেই সিভিয়ার ইনফেস্টেশনের ক্ষেত্রে যদি গাছের বিভিন্ন জায়গা থেকে আঠা বেরোয়, বা একটা জায়গা থেকেই বারবার ট্রিটমেন্ট করার পরও আঠা বেরোয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ওই জায়গাটাকে আবার আমরা চেঁচে তুলে দেব। দেখুন ভেতরে ইনফেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন, দেখুন এখনো এখানে একটু ইনফেকশন রয়েছে, এখনো একটু রয়েছে। দেখুন আর কিন্তু ইনফেকশন নেই এটাতে। এইবারে আমরা এই জায়গাটাতে কপার অক্সিক্লোরাইড লাগিয়ে দেবো আবার একবার, এবং তার সাথে সাথে শুধুমাত্র এই জায়গাটাতে তো অ্যান্টিফাঙ্গাল দিলে হবে না, তার কারণ আমি আগেও বললাম শুধুমাত্র এই জায়গাটাতে ফাঙ্গাস নেই, এখন কিন্তু ফাঙ্গাস পুরো গাছে রয়েছে। তাই আমাকে সিস্টেমিক ফাঙ্গিসাইড গাছে এবারে দিতে হবে। কি করে দেব? আমরা এই সিভিয়ারলি ইনফেস্টেড গাছে গাছের পাতাতে, গাছের ডালে কার্বেন্ডাজিম গ্রুপের ফাঙ্গিসাইড লিটারে 1.5 থেকে 2 ml স্প্রে করব একবার। তারপরে বা তার সাথে এই মাটিতে আমরা 2 থেকে 3 রকম কম্বিনেশনের যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমার ফেভারিট কম্বিনেশন অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস ট্যাবিকোনাজল। আপনারা ফ্লুক্সোপাইরক্সাইড প্লাস পাইরিক্লোস্ট্রোবিন ব্যবহার করতে পারেন। এছাড়াও আরো অনেক নতুন নতুন ফাঙ্গিসাইড এসছে, নিউয়ার জেনারেশন ফাঙ্গিসাইড এসছে, ডাইফেনাকোনাজল কম্বিনেশন এসছে, তো আপনি যে কোনো একটা ব্যবহার করবেন। আমার কাছে আমি জেনারেল কেসে ব্যবহার করি অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস ট্যাবিকোনাজল। এটা যদি আরো সিভিয়ার থাকে তাহলে আমি ফ্লুক্সোপাইরক্সাইড প্লাস পাইরোক্লোস্ট্রোবিন এটা ব্যবহার করি। যদি আরো সিভিয়ার কেসে থাকে এবং বড় গাছের ক্ষেত্রে হয়ে যায়, যে সমস্ত গাছে ডিজিজ রেজিস্ট্যান্সি পাওয়ার কম এবং সেই সমস্ত গাছে রেজিস্ট্যান্সি হয়ে গেছে, কোনো রকম কোনো ছত্রাকনাশক কাজ করে না, সে সমস্ত কেসে আমি এই ফ্লুক্সোপাইরক্সাইড প্লাস পাইরিক্লোস্ট্রোবিনের সাথে থায়োফেনেট মিথাইল মিক্স করে ব্যবহার করি। ইন জেনারেল কেসে আপনাদের টবের গাছে, আপনাদের জন্যই টবের গাছটা দেখাচ্ছি, এইরকম টবের গাছে যদি মাল্টিপল জায়গাতে গামোসিস হয়, তাহলে আপনারা কি করবেন? 1 লিটার জল নেবেন, 1 লিটার জলে দেখতে পাচ্ছেন অ্যাজক্সিস্ট্রোবিন প্লাস ট্যাবিকোনাজল কম্বিনেশনে আমি 1 থেকে 2 ml নিয়ে নেব। 1 থেকে 2 ml নিয়ে নিলেন, নিয়ে জলে মিশিয়ে নেবেন, ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা গাছের
গোড়াতে দিয়ে দেবেন। দেখুন দিয়ে দিলাম। আবার ঠিক 15 দিন পরে আরো একবার আপনাকে এই রকম ভাবে কিন্তু গাছে এই সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিতে হবে গাছের গোড়াতে, এবং একটা মাইল্ড সিস্টেমিক, যেরকম বললাম কার্বেন্ডাজিম ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক বা শুধুমাত্র কার্বেন্ডাজিম হলেই চলবে, সেটা গাছে স্প্রে করে দেবেন গাছের পাতাতে, যাতে ডাইব্যাক বা উইল্টিং বা ডিক্লাইন ডিজিজ না হয়। তাই জন্য এই প্রোটোকল আপনারা ব্যবহার করবেন। মাথায় রাখতে হবে, আবারও বলছি, এর প্যাথোজেনটা কিন্তু মাটি থেকে সবচেয়ে বেশি আসে ছেঁড়া শিকড় দিয়ে বা রুট ড্যামেজের জন্য। তাই রুটে আপনাকে কিছু দিতেই হবে। যদি আপনি সিস্টেমিক ফাঙ্গিসাইড না ব্যবহার করতে চান, তাহলে আপনি এই সমস্ত কেসে সিউডোমোনাস ফ্লুরোসেন্স ব্যবহার করতে পারেন অ্যাজ এ কিউরেটিভ মেজার হিসাবে। কিন্তু সিউডোমোনাস ফ্লুরোসেন্সের কিউরেটিভ মেজার হিসাবে ব্যবহার করাতে খুব একটা ভালো ফল পাওয়া যায় না। আপনাকে কিউরেটিভ মেজার হিসাবে সিস্টেমিক ফাঙ্গিসাইড, সিনথেটিক সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, যেরকম আমি করলাম। আপনি যে কোনো একটা করতে পারেন। আবার 15 দিন পরে একবার গাছের গোড়াতে দেব এবং গাছে একবার স্প্রে করে দেব, যেগুলো আপনি হাতের কাছে পাবেন। এবং কাটা জায়গাতে চেষ্টা করবেন কখনো সিস্টেমিক ফাঙ্গিসাইড না দেওয়ার। কাটা জায়গাতে সবসময় কপার অক্সিক্লোরাইড দেবেন। কাটা জায়গা যে জায়গাতে চেঁচে তুলছেন সেখানে সবসময় কপার অক্সিক্লোরাইড প্রেফারেবল অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করবে। তো এই ছিল কমপ্লিট প্রিভেনশন এবং কমপ্লিট কিউরেটিভ মেজার্স। এগুলো যদি আপনারা করেন তাহলে গাছকে গামোসিস বা ডাইব্যাকের হাত থেকে বাঁচাতে পারবেন। এবং যদি গামোসিস এবং ডাইব্যাক গাছে হয়েও যায় তাহলে তারপরে আপনারা এইরকম ভাবে গাছকে বাঁচাতে পারবেন। শুধু এইটা দেখালে হবে না, এইবার আপনাকে আমি দেখাবো এই রকম ট্রিটমেন্ট করার পরে গাছ কিভাবে সুস্থ হয়ে গেছে। চলুন একটা গাছের উদাহরণ দেব আপনাকে, যে গামোসিস হয়েছিল, সিভিয়ার গামোসিস হয়েছিল, তারপরে সেই গাছটা কি করে এখন একদম সুস্থ হয়ে গেছে। চলুন সেই গাছটা দেখে নেওয়া যাক, তারপরে আমি ভিডিওটা শেষ করব। এইবারে আপনাদেরকে একটা গাছ দেখাই, একটা নয়, এখানে পরপর অনেকগুলো গাছ দেখাবো। যে গাছগুলোতে গামোসিস হয়েছিল এর গোড়া কুপানোর জন্য কোন রকম ভাবে ছত্রাক চলে এসেছিল, তো তারপরে আমি এখানে কপার অক্সিক্লোরাইড দিয়েছিলাম 2 থেকে 3 বার, এবং গাছের গোড়াতে সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিয়েছিলাম। প্রথমে কপার অক্সিক্লোরাইড দিয়ে কাজ হয়নি, তাই আমাকে শেষ অবধি সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়েছিল, যেরকমটা আমি করলাম। এবং তার রেজাল্ট দেখুন, কাছ থেকে দেখাও। দেখুন এই জায়গাগুলো পুরো নষ্ট হয়ে গেছিল, আবার নতুন ডাল তৈরি হচ্ছে। দেখুন এই জায়গাগুলোতে আর কোথাও কোনো গামোসিসের চিহ্ন নেই। এখানে অবশ্যই দেখতে পাবেন, এদিক থেকে দেখাও। দেখুন পুরো বার্কটা নষ্ট হয়ে গেছে, পুরো বার্ক নষ্ট হয়ে গেছিল, আবার নতুন করে বার্ক তৈরি হচ্ছে। দেখুন এইদিকে নতুন করে বার্ক তৈরি হচ্ছে। পুরো গাছটাতে গামোসিস হয়ে গেছিল এক্সেসিভ প্রুনিং এর জন্য, তখন অ্যান্টিফাঙ্গাল বেশি। দেখুন এখানেও দেখুন বার্ক স্প্লিটিং দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো আর আঠা নেই। এর তলাতে কিন্তু নতুন ডাল গজাচ্ছে, ডাল নতুন টিস্যু গজাচ্ছে এর তলাতে। এটা পুরোপুরি কিওর হয়ে গেছে। চলুন আর একটা গাছ দেখাই। দেখুন এই গাছটাতেও কিন্তু এই দেখুন স্প্লিটিং ছিল, প্রচুর গামোসিস হতো, কিন্তু আস্তে আস্তে এই পাশে এলে এখনো দেখতে পাবেন অ্যান্টিফাঙ্গাল। এই পাশে থেকে দেখাও, এখানে দেখুন এখানে স্প্লিটিং ছিল, প্রচুর আঠা বেরোচ্ছিল, এখন কিন্তু নতুন টিস্যু তৈরি হচ্ছে। দেখুন এখানে আর এখন অ্যান্টিফাঙ্গাল একটু আধটু লেগে রয়েছে, তো এইগুলো নতুন টিস্যু ফরমেশন হচ্ছে। এই ছালগুলো নষ্ট হয়ে গেছে উপরে, তলায় দেখুন নতুন টিস্যু ফরমেশন হয়ে যাচ্ছে। এটার একটু আঠা বেরোচ্ছে না, পুরো গাছটা সুস্থ হয়ে গেছে। এই গাছটাতে কিন্তু আমি কোনো রকম সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করিনি। এই গাছটাতে শুধুমাত্র কন্ট্যাক্ট বেসড ফাঙ্গিসাইড অর্থাৎ কপার অক্সিক্লোরাইড যেখানে যেখানে হয়েছিল সেগুলোকে চেঁচে তুলে দিয়েছিলাম এবং সেইখানে দিয়েছিলাম, তাতেই গাছটা ঠিক হয়ে গেছে। আগের গাছটার ক্ষেত্রে কিন্তু আমার সিস্টেমিকের দরকার পড়েছিল। এরপরে আরো এরকম গাছ পরপর পরপর রয়েছে যেগুলোতে গামোসিস হয়েছিল, সেগুলোতে কয়েকটাতে সিস্টেমিক দিতে হয়েছিল, কয়েকটাতে শুধুমাত্র কন্ট্যাক্ট বেসড ফাঙ্গিসাইড 2 থেকে 3 বার দেওয়ার পরেই ঠিক হয়ে গেছিল। তো এই ছিল কমপ্লিট ডাইব্যাক, গামোসিস, উইল ডিজিজ এবং ডিক্লাইন ডিজিজের ট্রিটমেন্ট প্রোটোকল।
আপনারা এগুলো ফলো করবেন, করলে গাছে আপনাদের ডাইব্যাক হবেই না। সেটার চেষ্টা করবেন, বছরে 1 থেকে 2 বার সিউডোমোনাস ফ্লুরোসেন্স দেওয়ার চেষ্টা করবেন গাছের গোড়াতে। আর অযথা গাছের গোড়ার মাটি কুপাবেন না এবং অযথা গাছকে প্রতিস্থাপন করবেন না। একটু 1 ইঞ্চি বড় হলো, 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবে চলে গেল, 10 থেকে 12 ইঞ্চি, 12 থেকে 14 ইঞ্চি, ওরকম করে তো শেষই হবে না। তাহলে একটা 20 বছরের গাছে সেই অনুযায়ী, সেই মাপ অনুযায়ী 10,000 ফুটের একটা টবে লাগাতে হবে, 10,000 কিলোমিটারের টবে একটা লাগাতে হবে, তো সেটা তো সম্ভব নয়। তো সেটা আপনাকে মেনটেন করতে হবে। সেই সংক্রান্ত ভিডিও আমি দেব, কি করে গাছ আপনারা টবে করবেন, খুব তাড়াতাড়ি দেব। তো এইখানেই আজকে শেষ করব ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি নামক ছত্রাকের সমস্ত কিছু। এরপরে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন, এবং আরো কোনো নতুন তথ্য যদি আপনাদের জানা থাকে সেটা আমাকে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার। এখানেই শেষ করব আজকের ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি নামক ছত্রাকের পর্ব।